কখনো কি ভেবে দেখেছেন জলের গ্লাসে একটা পেন্সিল রাখলে ওটাকে হঠাৎ বাঁকা লাগে কেন? অথবা রাতের আকাশে তারাগুলো যে এত সুন্দর করে মিটমিট করে জ্বলে তার পেছনের কারণটা কি? না, এর উত্তর কোনো জাদু নয়, বরং আলোর একটা দারুণ ধর্ম। চলুন আজ এই রহস্যের গভীরে যাওয়া যাক। এই ছবিটা তো আমাদের সবার চেনা, তাই না? জলের ঠিক ওপরের অংশ থেকে মনে হয় যেন পেন্সিলটা ভেঙে গেছে বা বেঁকে গেছে। এটা খুবই সাধারণ একটা ঘটনা, কিন্তু এর পেছনের বিজ্ঞানটা কিন্তু অসাধারণ। আচ্ছা, শুধু পেন্সিলই নয়, আরেকটা জিনিস ভাবুন তো। রাতের আকাশে তারাদের দিকে তাকালে মনে হয় যেন ওগুলো একবার নিভছে আবার জ্বলছে। তো এই দুটো একদম আলাদা ঘটনার পেছনে কি একই কারণ থাকতে পারে? হ্যাঁ, পারে। আর এর উত্তরটা হলো আলোর প্রতিসরণ বা রিফ্র্যাকশন। সোজা কথায়, আলো যখন একটা মাধ্যম থেকে অন্য মাধ্যমে যায়, তখন তার পথে যে একটা বাঁক তৈরি হয়, সেটাই হলো প্রতিসরণ। তো চলুন এই প্রতিসরণের আসল নিয়মকানুনগুলো একটু দেখে নেওয়া যাক। খুব সহজ করে বললে, আলো যখন বাতাস থেকে জলে বা কাঁচ থেকে বাতাসে যায় তখন ওর স্পিডটা বদলে যায়। যেমন ঘন মাধ্যমে আলোর গতি কমে, আর এই গতির পরিবর্তনের জন্যই আলোটা দুটো মাধ্যমের বিভেদতলে এসে সোজা পথ থেকে বেঁকে যেতে বাধ্য হয়। আলোর এই দিক বদলকেই আমরা বলি প্রতিসরণ। তবে এই যে আলো বেঁকে যায়, এটা কিন্তু যা-তাভাবে হয় না। এর পিছনে দুটো একদম পাকা নিয়ম আছে। প্রথমটা হলো আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি আর অভিলম্ব। এই তিনটে জিনিস সবসময় একই সমতলে থাকে। আর দ্বিতীয় নিয়মটা হলো সবচেয়ে জরুরি। এই দ্বিতীয় সূত্রটাই হলো আসল খেলা। এটাকে বলা হয় স্নেলের সূত্র। এই সূত্রটা বলছে আপতন কোণ মানে আই আর প্রতিসরণ কোণ মানে আর, এদের সাইনের অনুপাতটা সবসময় একটা ধ্রুবক সংখ্যা হবে। এই ধ্রুবকটাকে মানে মিউকে বলা হয় দ্বিতীয় মাধ্যমটার প্রতিসরাঙ্ক। এখানে একটা মজার ব্যাপার আছে। আলো কোন দিকে বাঁকবে তারও কিন্তু একটা খুব সহজ নিয়ম আছে। আলো যখন কোনো হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে ঢোকে, তখন রশ্মিটা অভিলম্বের দিকে সরে আসে। আর ঠিক এর উল্টোটা হয়, যখন আলো ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যায়, তখন রশ্মিটা অভিলম্ব থেকে দূরে সরে যায়। আর এই নিয়মটা জানলেই কিন্তু আমাদের দ্বিতীয় রহস্যটারও সমাধান হয়ে যায়। ভাবুন তো, পৃথিবীর বায়ুমণ্ডলে অনেকগুলো স্তর আছে, আর প্রত্যেকটা স্তরের ঘনত্ব আলাদা। তাই তারার আলো যখন এই স্তরগুলো পার হয়ে আমাদের চোখে এসে পৌঁছায়, তখন তাকে বারবার দিক বদলাতে হয়, মানে বেঁকে যেতে হয়। আর এই অবিরাম বাঁক নেওয়ার কারণেই আমাদের মনে হয় তারাগুলো ঝিকমিক করছে। আচ্ছা, এই তো গেল তত্ত্ব। এবার চলুন একটা ক্লাসিক এক্সপেরিমেন্টের দিকে তাকাই। একটা কাঁচের স্ল্যাবের মধ্যে দিয়ে আলো গেলে ঠিক কি হয় দেখুন। কি হচ্ছে এখানে? আলো প্রথমে বাতাস থেকে কাঁচের স্ল্যাবে ঢুকছে, তাই নিয়ম অনুযায়ী অভিলম্বের দিকে বেঁকে গেল। এরপর স্ল্যাবের ভেতর দিয়ে গিয়ে যখন আবার বাতাসে বেরিয়ে আসছে, তখন ঠিক তার উল্টো ঘটনা ঘটছে, মানে অভিলম্ব থেকে দূরে সরে যাচ্ছে। ব্যাপারটা কি হলো তাহলে? কাঁচের স্ল্যাবের দুটো পিঠ তো সমান্তরাল, তাই না? এই জন্য আলো ঢোকার সময় একদিকে যতটা বাঁকে, বের হওয়ার সময় ঠিক ততটাই উল্টো দিকে বেঁকে যায়। ফলে যে আলো রশ্মিটা ঢুকেছিল আর যেটা বেরিয়ে এলো, তারা একে অপরের সমান্তরাল থাকে। এখানে আলোর দিকের কোনো মোট পরিবর্তন হয় না, শুধু একটু পাশ থেকে সরে যায়। কিন্তু কাঁচের স্ল্যাবের গল্পটা তো খুব সোজা সাপটা। প্রিজমের বেলায় কিন্তু ব্যাপারটা একদম অন্যরকম। চলুন দেখি সেখানে কি ঘটে। প্রিজম আর কাঁচের স্ল্যাবের মধ্যে আসল তফাৎটা কোথায়? এর দুটো সারফেস বা তল কিন্তু প্যারালাল বা সমান্তরাল নয়, বরং একটা অ্যাঙ্গেলে বা কোণ করে থাকে। আর এই জ্যামিতিটাই পুরো খেলাটা ঘুরিয়ে দেয়। যেহেতু তলগুলো অ্যাঙ্গেলে থাকে, আলো যখন প্রিজম থেকে বেরোয়, তখন আর আগের মতো সোজা পথে ফিরতে পারে না। উল্টে প্রিজমের যে মোটা দিকটা, মানে বেস বা ভূমি, সেদিকে আরও বেশি করে বেঁকে যায়। তো আলোটা তার আসল রাস্তা থেকে মোট কতটা বেঁকে গেল? আপতিত রশ্মিটাকে যদি সোজা কাল্পনিকভাবে বাড়িয়ে দেওয়া হয়, আর নির্গত রশ্মিটাকে যদি পেছন দিকে বাড়ানো হয়, তাহলে তাদের মধ্যে যে কোণটা তৈরি হয় তাকেই বলে চ্যুতি কোণ। এটাই হলো মোট বিচ্যুতির পরিমাণ। আর হ্যাঁ, এই চ্যুতি কোণ মাপার জন্য একটা ফর্মুলাও আছে। এখানে I1 হলো আপতন কোণ, I2 হলো নির্গমন কোণ, আর এ হলো প্রিজমের কোণ। তো এতক্ষণ আমরা যা যা জানলাম, চলুন এক ঝলকে সেটা গুছিয়ে নিই। বিশেষ করে কাঁচের স্ল্যাব আর প্রিজমের মধ্যেকার মূল পার্থক্যগুলো কিন্তু খুব পরিষ্কার। দেখুন, কাঁচের স্ল্যাবের তল হলো সমান্তরাল, তাই আলো শুধু পাশে সরে যায়, মোট চ্যুতি হয় 0। অন্যদিকে প্রিজমের তলগুলো অ্যাঙ্গেলে থাকে, তাই আলোটা ভূমির দিকে বেঁকে যায়, আর একটা নির্দিষ্ট চ্যুতি কোণ বা অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন তৈরি হয়। তাহলে আজকের আলোচনা থেকে দুটো খুব জরুরি ফর্মুলা আমাদের মনে রাখতে হবে।
একটা হলো প্রতিসরণের মূল ভিত্তি স্নেলের সূত্র আর অন্যটা হলো প্রিজমের মধ্যে দিয়ে আলোর চ্যুতি বের করার সূত্র। সবশেষে একটা প্রশ্ন থাকল। আজকের এই পুরো আলোচনাটা শোনার পর একটু ভাবুন তো, একটা আয়তাকার কাচের স্ল্যাবের ক্ষেত্রে মোট চ্যুতিকোণের মান ঠিক কত হওয়া উচিত? উত্তরটা কিন্তু খুবই সোজা। আর এর মধ্যেই প্রতিসরণের একটা খুব জরুরি কনসেপ্ট লুকিয়ে আছে।